শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। ষষ্ঠ দিনের মতো ইরানে অব্যাহত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ তাণ্ডব। বুধবারও দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী তেহরান। প্রথমবার কোনো যুদ্ধে দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করেছে মার্কিন বাহিনী। ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দফতর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। হামলা হচ্ছে বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও। তেহরানের বাইরে ইরানের আরও অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল হামলা। ওয়াশিংটনের দাবি, লকহিড মার্টিনের তৈরি এই ক্ষেপণাস্ত্রটি এবারই প্রথম কোনো যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে ইরান জুড়ে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক অবকাঠামোর পাশাপাশি দেশ দুটির তাণ্ডবের শিকার হচ্ছে অনেক বেসামরিক স্থাপনাও। যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেওয়ার পর হামলার মাত্রা বাড়িয়েছে মার্কিন বাহিনী। হামলায় ব্যবহার করছে নতুন নতুন সমরাস্ত্র। ইরানের 20টির বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। যুদ্ধে যৌথ বাহিনী শক্তিশালী অবস্থানে রয়েছে বলে দাবি ট্রাম্পের। যুদ্ধের ফ্রন্টে খুব ভালো করছি আমরা। আমাকে যদি জিজ্ঞেস করা হয় 10-এর মধ্যে কত দেব, আমি বলবো 15। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে আমাদের। 47 বছর ধরে তারা আমাদের মানুষকে ও সারা বিশ্বের মানুষকে হত্যা করছে, কিন্তু ইরানের বিরুদ্ধে আমরা খুব শক্ত অবস্থানে আছি এখন। বুধবার পশ্চিম আজারবাইজান প্রদেশে আবারও একটি গার্লস স্কুলে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর দাবি, ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দফতর গুঁড়িয়ে দিয়েছে তারা। রেভলিউশনারি গার্ডস, বাসিস ফোর্স, কুদস ফোর্স ও পুলিশের বেশ কয়েকটি ইউনিটের কার্যালয় ধ্বংস করা হয়েছে। হামলার শিকার সাইবার কমান্ড সেন্টারও। কুর্দি অধ্যুষিত বানেহ এলাকায়ও সামরিক ঘাঁটিতে মিসাইল ছুড়েছে যৌথ বাহিনী। এছাড়া মঙ্গলবার এরিয়াল ফাইটে ইরানের একটি ইয়াক-130 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। দেশটির দাবি, তাদের F-35 ফাইটার জেট ব্যবহার করে যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা এটি প্রথম। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কূটনৈতিক আলোচনার নামে বিশ্বাসঘাতকতা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাই শত্রুদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার রাতে মিসাইল হামলার পরিধি আরও বাড়িয়েছে আইআরজিসি। ইসরায়েলের পাশাপাশি কুয়েত, কাতার এবং সৌদি ভূখণ্ডে চালানো হয় হামলা। প্রাণহানির শঙ্কায় কাতারে মার্কিন দূতাবাস এবং আশপাশের এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের। ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। অপারেশন ফতে খাইবারের পাশাপাশি চলছে ইরানের অপারেশন ট্রু প্রমিস। বুধবার ফিলিস্তিনের দখল করা ইসরায়েলি অংশে চালানো হয় এই হামলা। পশ্চিম তীর জেরুজালেম সহ বিভিন্ন স্থানে সফল আঘাত হানে ইরানি মিসাইল। জ্বলতে দেখা যায় ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের দফতর। বিস্ফোরণের ধাক্কায় ভবনের বিভিন্ন অংশ ধসে পড়ে। হামলা হয় তেল আবিবেও। শুধু ইসরায়েলি নয়, সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করেও মুহুর্মুহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিবৃতিতে সৌদি মন্ত্রণালয় জানায়, অন্তত 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এদিকে ইরানে হামলার আশঙ্কায় কাতারের মার্কিন দূতাবাসের আশেপাশে বসবাসকারীদের সরানো শুরু হয়েছে। ব্যাপক প্রাণহানির শঙ্কায় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দোহা। এ অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ঘোষণা, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অবস্থানে হামলা অব্যাহত থাকবে। শত্রুদের তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতি ইস্যুতে বিশ্বাসঘাতকতা করেছেন। যুদ্ধের আগে তারা আমাদের সাথে আলোচনায় বসে, তাদের কারণেই পরমাণু আলোচনা ব্যর্থ হয়েছে। এদিকে কুয়েত উপকূলে একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দাবি, ইরানের পক্ষ থেকে চালানো হামলার কারণেই এই বিস্ফোরণ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাকেও হত্যার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে বলেন, যিনি তেহরানের নেতা হতে চাইবেন, মৃত্যুই হবে তার পরিণতি। দেশটির নেতৃত্ব সম্পূর্ণ বিপর্যস্ত বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, খুব দ্রুত নেতাদের হারাচ্ছে দেশটি। ইরানে চালানো মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানে নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 40 জনের বেশি শীর্ষ কর্মকর্তা।
উদ্বেগ উৎকণ্ঠা শেষে আবুধাবি এয়ারপোর্ট থেকে ৩৭৮ বাংলাদেশি ফিরলেন দেশে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে আটকা পড়াদের উদ্ধারে ইউএস বাংলা এয়ারলাইন্স পরিচালনা করে বিশেষ ফ্লাইট। সকালে পরিবারের সাথে পুনর্মিলনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত। বেশিরভাগ মানুষই জানান দুবাই সহ আশপাশের অঞ্চলগুলোয় কেটে গেছে যুদ্ধের ভয়াবহতা। আমার একটাই সোনামানিক কলিজার টুকরো সন্তান আকরামকে ফিরে পেয়ে ৭০ বছরের মা আজিজুন নাহারের খুশি সীমাহীন। যুদ্ধ পরিস্থিতি থেকে ফেরত মানুষদের উচ্ছ্বাসের সাথে বরণ করছিল পরিবার ও স্বজনরা। উদ্বেগ আর উৎকণ্ঠার রাতগুলো পেরিয়ে এই ফিরে পাওয়া। আসতে শুধু ভয় লাগছে, কারণ এই সময়টা আপনার আকাশে চলাচল বহুত রিস্ক। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমার ওখানে মনে হইতাছে যে আমি খুব খুশি। তো ফ্লাইট যখন বন্ধ হয়ে থাকে ভাবছিলাম হয়তো আসতে পারবো না। ইরানের অভ্যন্তরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের প্রভাব ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের বাদবাকি দেশগুলোতেও। মার্কিন ঘাঁটিগুলোই তেহরানের মূল টার্গেট, যার জেরে সংযুক্ত আরব আমিরাতও আক্রান্ত হয়। নানা অনিশ্চয়তার পর দেশের মাটিতে পা রেখে ভুক্তভোগীরা জানালেন স্বস্তি। মিসাইল মারতেছে, এভাবে ভয় তো একটু থাকে, তাই না? ড্রোনগুলো যেগুলো ওরা মারতেছে ওই আকাশ থেকে ওরা করে দিচ্ছে। মনে হয় না যে আমরা আবার কোনো সময় দেশে আসবো বা মানে পরিবারের সাথে দেখা সাথে হবে এরকম। যখন কালকে এয়ারপোর্ট আসছিলাম তখন আমার টিকিট মিস হয়ে গেছে, রিপ্লাই আমার কোম্পানি আপডেট করে দিচ্ছি। মিসাইল মারছে বাদদুবাইতে থেকে আমার বাসার রোম সর্বোচ্চ 8 কিলোমিটার। অবস্থা খুবই খারাপ, এখানে খুবই ভয়াবহ। আমাদের বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইট দেওয়া উচিত ইমার্জেন্সি। তারা জানান দুবাই সহ আরব আমিরাতের অন্যান্য অঞ্চলে যুদ্ধের পরিস্থিতি অনেকটাই কেটে গেছে। আমি ছিলাম আপনার দেরাতে, দুবাই দেরাতে। আমাদের পাশে কিন্তু আবার বাদ দুবাই আছে, ওখানে আমেরিকান কনসাল্ট আছে, ওখানেও কাল মেবি ওখানেও অ্যাটাক করা হয়েছে। আমাকে সাধারণ মানুষের উপর কোনো অ্যাটাক নাই। আমি যে জায়গায় ছিলাম কোনো সমস্যা নেই। গত 4-5 দিন অনেক খারাপ ছিল, এখন অনেক ভালো আছে আগের থেকে। আমেরিকান ইয়েগুলি আছে, ঘাটিগুলি আছে, ওখানে 2 জায়গায় আক্রমণ হয়েছে। আর আমেরিকান যারা অবস্থান করছে হোটেলগুলিতে, ওই হোটেলগুলিতে আক্রমণ করছে। এমনি সাধারণ মানুষের কোনো সমস্যা করে নাই। বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 28 ক্রু সহ আটকা পড়া 378 বাংলাদেশি নিয়ে দেশে ফিরল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আরেকটি ফ্লাইট আজ বিকেল 5:15টায় আবুধাবির উদ্দেশ্যে রওনা হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকালে জামায়াত এবং পরে বিএনপির সাথে পৃথক বৈঠক করেন তিনি। বিএনপির সাথে বৈঠক শেষে ব্রিফ করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, পল কাপুরের সাথে বিএনপি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিদেশ নীতি বিষয়ক আলোচনা হয়েছে। কূটনীতি, বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নও গুরুত্ব পায় আলোচনায়। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক গভীর এবং কার্যকর করতেও তারা ফলপ্রসূ আলোচনা করেছেন। এ বৈঠকে পল কাপুরের সাথে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। আমাদের ভবিষ্যৎ যে কর্মপন্থা সেগুলো কি, এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করার জন্যই এদেশে এসেছে। এর আগে সকাল 9টায় পল কাপুরের সাথে বৈঠক করেন জামায়াতের প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সংসদে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে জামায়াতে ইসলামী। জনগণের স্বার্থ রক্ষায় বিভিন্ন বিষয় সংসদে তুলে ধরা হবে। তাছাড়া ইতিবাচক বিষয়ে সরকারকে সহযোগিতা করবে দলটি। বৈঠকে বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানানো হয় যুক্তরাষ্ট্রকে। আমরা বলেছি জামাত কনস্ট্রাকটিভ কিন্তু খুব ভাইব্রেন্ট এবং স্ট্রং রোল আমরা প্লে করব, যেখানে বাংলাদেশের ইন্টারেস্ট বা জনগণের ইন্টারেস্টের বাইরে থাকবে এটাকে আমরা প্রটেস্ট করব, আর পজিটিভ জায়গাতে আমরা অবশ্যই কোঅপারেট করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। দুপুরে সমাধিস্থলে পৌঁছান তিনি। এরপর ফুলেল শ্রদ্ধা জানান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তার সাথে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। ফুলেল শ্রদ্ধার পর 1 মিনিট নীরবতা পালন করেন তারা। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে আলোচনা করবেন পল কাপুর। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাতেই পল কাপুরের ঢাকা ত্যাগ করার কথা।
ঈদ উল ফিতর উপলক্ষে 18 মার্চ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত টানা এক সপ্তাহের ছুটি থাকবে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, 12 তারিখে অনুষ্ঠিতব্য সংসদের প্রথম অধিবেশন ঘিরে মন্ত্রিসভার করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ বিএনপি সরকারের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড যেন রাষ্ট্রপতির ভাষণে অন্তর্ভুক্ত হয়, এসব বিষয়ে আলোচনা হয়েছে। এই 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমরা কথা বলেছি এবং বেশ কিছু প্রসঙ্গ এসেছে, এরপরে এটা চূড়ান্ত হবে। 18 মার্চ থেকে ছুটি এটার সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে আপনাদের সামনে অতি শীঘ্রই। আর আমাদের প্রথম পার্লামেন্টারি অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। দেশ গঠন, গণতন্ত্র রক্ষা ও নারী শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 15 বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে 2026 সালের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। স্বাধীনতা পদক প্রাপ্ত অন্য বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে জনসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর, সাইদুল হক মাহিরিন চৌধুরী মরণোত্তর, গণস্বাস্থ্য কেন্দ্র এবং SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশকে রাখা হয়েছে। এছাড়া জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান মরণোত্তর, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, ডক্টর M.A. রহিম ও ডক্টর সুকমল বড়ুয়া, পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদারের নাম ঘোষণা করা হয়েছে। মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আব্দুল জলিল মরণোত্তর ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে পুরস্কার পেতে যাচ্ছেন ডক্টর জহুরুল করিম। চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার পেতে যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সাহিত্যে মরণোত্তর পুরস্কার পাবেন আশরাফ সিদ্দিকী। সংস্কৃতিতে তালিকাভুক্ত হয়েছেন হানিফ সংকেত ও বশির আহমেদ মরণোত্তর। ক্রীড়ায় পুরস্কার পেতে যাচ্ছেন জোবেরা রহমান এবং প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত হয়েছে পল্লী উন্নয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখে এইটা চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন তারা। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই আগামীতে দুদেশের ঘনিষ্ঠ সম্পর্ককে আরও সম্প্রসারণ করার আশাবাদ ব্যক্ত করেন। বিএনপিকে ক্ষমতায় আনতে অন্তর্বর্তী সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সকালে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে হওয়া সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি আরও অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যে মিলেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ। দাবি তোলেন, জাতির সামনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি স্পষ্ট করতে হবে সাবেক উপদেষ্টাদের, কারণ জাতির সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষাকে তারা ভণ্ডুল করে দিয়েছে। গণভোটের রায় নিয়ে তিনি বলেন, জনগণ সংস্কারের পক্ষে রায় জানিয়েছেন, কিন্তু এই সরকার সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসে নানাভাবে জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। যেতে যেতেই সেদিন সন্ধ্যা থেকে খবর আসছিল কী ধরনের কনস্পিরেসি রিজওয়ানা সহ অন্যরা তারা করেছেন, যে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন থেকে তারা বঞ্চিত করেছেন। খলিলুর রহমানকে আমি দাবি করব, সরকার যদি স্বচ্ছতার কিছুটা হইলেও পরিচয় করতে চায়, তাকেও মন্ত্রিসভাতে বের করে দেওয়া উচিত এবং তাকেও জিজ্ঞাসাবাদে এনে ষড়যন্ত্র কী হয়েছে সেটাকে বের করা উচিত। আর রিজওয়ানা তো নিজেকেই বলছে আমি রাজসাক্ষী হয়েছে নিজেই। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। সকালে ধানমন্ডিতে মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই দাবি তুলে ধরেন। তিনি বলেন, নতুন সরকার প্রধানের দুর্নীতি বিরোধী অঙ্গীকার ও পদক্ষেপ আশার সঞ্চার করলেও কিছু কিছু মন্ত্রীদের বক্তব্য হতাশাও তৈরি করেছে। সংবাদ সম্মেলনে সুশাসন ও দুর্নীতি প্রতিরোধে দুদক সংস্কার সহ নানা সুপারিশ তুলে ধরে সংস্থাটি।
সকালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সুপারিশ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি পক্ষ থেকে সরকারকে পরামর্শ দেয়া। এ সময় দেশ গঠনে দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা, ব্যাংক খাতে সুশাসন সহ বেশ কিছু বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়। দাবি করা হয় বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ আইন সিদ্ধ নয়। স্বার্থের দ্বন্দ্বের কারণে এই গভর্নরের অপসারণ জরুরি। যে যাকে গভর্নর নিয়োগ দেওয়া হচ্ছে, যে পক্ষে হোক না কেন, অত্যন্ত জোরালো স্বার্থের দ্বন্দ্ব এখানে বিরাজ করবে। বাংলাদেশ ব্যাংকের যে নজরদারি সংস্থা হিসাবে দায়িত্ব পালনের যে সুযোগ থাকার কথা, সেটি বাংলাদেশ ব্যাংক বঞ্চিত হবে। কাজেই এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। দুর্নীতি প্রতিরোধে নতুন সরকার প্রধানের অঙ্গীকার ও পদক্ষেপে আশার সঞ্চার করলেও কিছু কিছু মন্ত্রীর বক্তব্যে হতাশাও তৈরি হয়েছে বলে জানান ইফতেখারুজ্জামান। ইতিমধ্যে মানুষের মধ্যে আশা সঞ্চার করেছে, আমাদের মধ্যে আশা সঞ্চার করেছে, কিন্তু পাশাপাশি আমরা মনে করছি যে কিছু কিছু বিষয় ইতিমধ্যে দৃষ্টান্ত দেখা যাচ্ছে যেটি উদ্বেগজনক। কোন একজন মন্ত্রী যখন চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার কথাটা বলে। অন্তর্বর্তী সরকারের পুলিশ কমিশন অধ্যাদেশ 2025 বাতিল করে স্বাধীন পুলিশ কমিশন আইন প্রণয়নের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সেই সাথে র্যাব বিলুপ্তির সুপারিশ করেন টিআইবি প্রধান। প্রতিটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটা স্বাধীন পুলিশ কমিশন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় আগামী 9 এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। প্রসিকিউশন বলছে 25 জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলাটি প্রমাণে যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন তারা। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিও করেছেন তিনি। এ এক দৃশ্যই বদলে দিয়েছে পুরো দৃশ্যপট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূল শক্তি, প্রেরণায় হয়ে উঠেছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ঘটনা 16 জুন 2024। পুলিশের গুলিতে মৃত্যু হয় আবু সাইদের। আবু সাইদ হত্যা মামলার তদন্তে উঠে আসে 5 বারের মতো ময়নাতদন্ত রিপোর্ট বদলানোর ঘটনা। মামলার আসামি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ 30 জন। গেল বছরের 30 জুন আনুষ্ঠানিক বিচার শুরু হওয়া এই মামলায় চলতি বছরের 27 জানুয়ারি রায়ের জন্য অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। বিজ্ঞ আদালত এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে আগামী এপ্রিল মাসের 9 তারিখ। সর্বমোট 25 জন সাক্ষী দিয়েছি। এক্সপার্ট আছে, কিছু প্রত্যক্ষদর্শী আছে, সাংবাদিক আছে, ডাক্তার আছে, পুলিশ সদস্য আছে। আসামি পক্ষের দাবি মামলা প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন। এই মামলা একদিকে যেমন গুলির কারণে তার মৃত্যু হয়েছে এইটা প্রমাণ হয় না, অন্যদিকে এই মামলাটি এই আদালতের বা এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত মামলায় আসে কিনা সেটা সন্দেহ তৈরি করে। এ মামলায় 6 জন আসামি গ্রেপ্তার থাকলেও পলাতক বেগম রোকেয়ার তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ 24 জন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উত্তর গোরান এলাকার আশেকে রাসুল নামের জুয়েলার্সে এই ঘটনা ঘটে। দোকান মালিকের দাবি চোর চক্র 75 ভরি স্বর্ণ, 150 ভরি রূপা ও প্রায় 1.5 লাখ টাকা লুটে নিয়ে গেছে। পুলিশ বলছে এই ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে তারা। বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তর গোরানে দেয়াল ভেঙে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটে। প্রথমে পাশের একটি হোমিও দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরচক্র। পরে সেই দোকানের দেয়াল ভেঙে পাশের স্বর্ণের দোকানে ঢোকেন তারা। দোকান মালিক জানান, সকালে দোকান খুলে ক্যাশ কাউন্টার ও সিন্দুক ভাঙা দেখতে পান। দোকান থেকে প্রায় 75 ভরি স্বর্ণ, 150 ভরি রূপা ও নগদ প্রায় 1.5 লাখ টাকা লুট হয়েছে বলে দাবি করেন তিনি। আমি রাত্রে 11টা সাড়ে 11টার মধ্যে দোকান বন্ধ করে গেছি। সাড়ে 11টায় বন্ধ করছি লাস্ট টাইম, আর আসছি হচ্ছে 8:30-এ। এসে আমাকে ফোন দিছে, আমি আসতে আমার যতক্ষণ লাগছে সাথে সাথে আসছি, জানছি। আর প্রশাসনের কাছে দাবি আমি যেন আমার মালগুলো ফেরত পাই। এসে দেখি আমাদের শোকেসের যে মাল ছিল এগুলো তো আমাদের মানে সিন্ধুকে ছিল বা বোর্ড ছিল ছোট, ওইটাতে রাখা ছিল, ওইটা ভাঙ্গা এখানে 75 ভরির মতো স্বর্ণ এবং 150 ভরির মতো রূপা আর নগদ 1,40,000 টাকার মতো ঠিক আছে আমাদের দোকান থেকে লুট হয়ে গেছে। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।
পাশের দোকানদার ও স্থানীয়রা বলছেন, এমন চুরির ঘটনায় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আমি ওই পাশে তালা খুলছে, এটাই এসে দেখি নাই তালাটা, এইটাই আমি দেখছি। পরে দোকানদারকে ফোন দিছি, উনি আসছেন। বাইরের লোক এটা এসব করতে পারবে না, এটা করতে হলে এটা এলাকার লোকেরা ওরাই করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে চোর চক্র দোকানের সিসিটিভির ফুটেজও নিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বলছে, এই ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এই পাশের দোকানের আপনার তালা ভেঙে এই দোকানের দেওয়াল ভেঙে তারপর ঢুকছে বলে মনে হচ্ছে। এখানে অবশ্যই একাধিক লোক জড়িত। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় এমন ঘটনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজনীতিতে নারীর নেতৃত্ব ও সুরক্ষা নিশ্চিতকরণ নিয়ে বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে এই আয়োজন করা হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই সংলাপ ও সম্মাননা অনুষ্ঠান আয়োজন করে অ্যাকশন-এইড বাংলাদেশ ও প্রথম আলো। সেখানে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া নারী প্রার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। বক্তারা বলেন, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা নারী ও পুরুষের সমান অধিকার তা এখনো নিশ্চিত হয়নি। দেশের প্রকৃত উন্নয়ন ঘটাতে হলে রাজনীতি সহ সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, 2026 সালের জাতীয় নির্বাচনে নারী প্রার্থীর হার ছিল 3.93%। নির্বাচিত নারী সাংসদ 7 জন। নারী নেতৃত্বকে কিভাবে হ্যারাস করা হচ্ছে, কিভাবে টার্গেট করা হচ্ছে, তখন যে মেয়েটা রাজনীতিতে আসতে চায়, যে মেয়েটা পাবলিক লাইফে আসতে চায়, সে তখন পিছপা হয়ে যায়। আমরা শক্তিশালী নারীকে বোন হিসেবে দেখতে পছন্দ করি, কন্যা হিসেবে দেখতে পছন্দ করি, কিন্তু পার্টনার হিসেবে শক্তিশালী নারী কিন্তু আমাদের ভালো লাগে না। বাংলাদেশের জন্ম হয়েছিল সমতা, ন্যায্যতা, মানবিক মর্যাদা, এই তিনটা থেকেই তো নারী কি করে যেন বাদ পড়ে গেছে। এই জায়গাতে আমি বলবো যে আমাদের এই সংগ্রাম কিন্তু চালাতে হবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। টানা তৃতীয় আসরে শেষ চারে এই দুই পরাশক্তির লড়াই। ভারত বর্তমান চ্যাম্পিয়ন এবং টুর্নামেন্টের শুরু থেকেই অন্যতম ফেভারিট। মাত্র 2 জয় দূরের থেকে ইতিহাসে প্রথম দল হিসেবে তৃতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে তারা। অন্যদিকে গ্রুপ পর্বে নেপাল ও ইতালির বিপক্ষে অপ্রত্যাশিত চাপে পড়েছিল ইংল্যান্ড। তবুও শেষ পর্যন্ত টানা পঞ্চমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন জয়ের পর আত্মবিশ্বাসী অধিনায়ক হ্যারি ব্রুক। বিশ্বকাপে ভারত ইংল্যান্ড 5 বার মুখোমুখি হয়েছে, এর মধ্যে 3-2 ব্যবধানে এগিয়ে আছে ভারত। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।